যে সংবিধানটার কথা আমরা বারবার বলি ওটার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আছে, তার নাম আছে, ওখানে শুধু নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা আছে, ওটার ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাও নাই। যার নাম ওখানে নাই সে ঢুকবে কিভাবে? এই তর্ক আমি বহু করেছি। যার নাম, যে সরকারের নামটা ওখানে নাই, উনি কোনটা করছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, যেটা ওনার মগজ দিয়ে বেরোয় এবং সবাই সেটা মানতেছে, কেউ তো দ্বিমত করেনি। রাজনীতিবিদরা কি একবারও বলেছে ওনার সাথে যখন বসা শুরু হইলো 6-7 মাস যাবত, তখন কি একবারও বলেছে আপনি কিন্তু সংবিধানের বাইরে চলে যাচ্ছেন, 190 দিন 180 দিনের মধ্যে সর্বোচ্চ নির্বাচনের করাতে হয়, আপনি কোন সংবিধানে যাচ্ছেন কেউ প্রশ্ন করছে? করেনি। উনি বলছেন অন্যান্য দল ডাকা উচিত ছিল, উনিও বলছেন অন্যান্য দল ডাকা উচিত ছিল, আমি দ্বিমত করছি না। কিন্তু রাজনীতিবিদ যারা উপস্থিত ছিল তারা কি একবারও বলেছেন এত নিবন্ধিত দল তাদেরকে ডাকতেছেন না, তাদেরকে ছাড়া আমরা বসবো না? হোয়াই ডু ইউ কাউন্ট ইউনুস? ওই সরকারকে আমি এত মূল্য দিচ্ছি কেন? ডাকলে আমি যাচ্ছি কেন? কি কারণটা কি? যারা যাচ্ছে দামি বড় দু একটা দল ছাড়া অন্য যারা যাচ্ছে তারা তো সব গিয়ে পুলকিত, আমি যাচ্ছি, আমি সংস্কারে আছি। রেস করলো না কেন সবাইকে? যে ওদেরকে না আসলে আমরা যাব না। আপনাকে রেস করতে নিষেধ করছিল কি আমি জানতে চাই। 3 নম্বর আসেন, একটা কথা বলছে ভাই, আরেকটা কথা বলছে যে অন্যান্য লোক ডাকে নাই কেন। ইয়েস, কারেক্ট, আমি একমত। আপনি বিজনেস কমিউনিটি আছে, মিডিয়া কমিউনিটি আছে, প্রফেশনাল আছে, লয়ার্স আছে, ডাক্তারস আছে, সবার একটা কমিউনিটি আছে, আপনি রিপ্রেজেন্ট তাদেরকে নেওয়া উচিত ছিল। কিন্তু এই প্রশ্নটা রেস করবে কে? ভয়েসটা কার? এই 3 জন 6 জন 9 জন উপদেষ্টা সরকার, নাকি রাজনীতিবিদ যারা গেছে, যারা দেশটাকে গঠন করতে গেছে তাদের? আজকে পর্যন্ত কিন্তু 8 মাস বসলো, রেজাল্ট কিন্তু 0। গণভোট হইলে যদি গণভোট পাশ করে তাইলে কিছু একটা আসতে পারে জুলাই সনদ, নাহলে জুলাই সনদ কিন্তু 0 আজকে পর্যন্ত। 3 নম্বর আসেন, রাষ্ট্রপতি ওত দিলেই সেই সংবিধানে, ওই সংবিধানে সরকার ঢোকে না। রাষ্ট্রপতি যদি বলতো প্রধানমন্ত্রী হিসেবে তোমার ওত দিতেছি, তাইলে ওইটার ভিতরে ঢুকতো। এইবার আসেন কল্পনা। এখন একটা সম্পূর্ণ নতুন সংবিধান যদি হয়, কল্পনা করতেছি একদম সম্পূর্ণ নতুন, মনে করেন কিছু নেই, আগের সব বাদ, আমরা নতুন এই সংবিধানে যে প্রধানমন্ত্রী হবে তাকে ওত দিবে কে? এই নতুন সংবিধান যদি একটা বানায় অ্যাবসলুটলি, তাকে ওত দিবে কে? ওই রাষ্ট্রপতি। তাহলে কি তাকে ওত দিলে ওই সংবিধানে ঢুকতে পারবে সে? তার মানে রাষ্ট্রপতি ওই চেয়ারটা আমাকে ওত দিতে বাধ্য বিধান মোতাবেক। কাজে রাষ্ট্রপতি ওত দিলে আমি সংবিধানে ঢুকে যাচ্ছি, দ্যাট ইজ নট কারেক্ট। এবং ফাইনালি যে রেজাল্টটা হইলো, আমরা যে সংস্কারের আলোচনা দেখলাম, যে সমস্ত রাজনীতিবিদরা বসলো, যাদেরকে বাদ দিল, 2 ভাইয়ের কথা থেকে আমি নিচ্ছি, সবাই বাদ দিলে এটা কিছুই হয় নাই। তাহলে কি আমাদের, তাহলে তো কিছুই মানা উচিত না? তাহলে নির্বাচনের কি হবে? কোথায় যাচ্ছি? ওই কয়টা লোকের প্রতিনিধিত্ব আমরা মেনে নিচ্ছি কেন? এই সব কিছু মিলে এলে তো আপনি এখনও শঙ্কার মধ্যেই আমরা আছি। 1 মাস আগে বা 25 দিন আগে একজন ডিআইজি পালাই গেছে, 1.5 মাসে একজন মেজর জেনারেল পালাই গেছে, যেটা প্রমাণ করে যে বাংলাদেশের প্রশাসনিক দন্যতা বা প্রশাসনের নাজুক অবস্থা। প্লাস এই সরকার যখন দায়িত্ব নিছে, বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে, এমন কোনো আন্দোলনের পরে কোনো সরকার দায়িত্ব নেয় নাই যে 1400 লোক মারা গেছে, 50,000 লোক আহত হয়েছে, 16 বছরের ফেসিবাদ ছিল তারপরে, এবং বাইতুল মালের খতিব পালায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়, আমরা সেটা কনসিডার করি নাই। আমরা নির্বাচন চাইছি, মানে 5 তারিখে আমরা যারা ছিলাম শয়তান, 6 তারিখে আমরা সব ফেরেস্তা হয়ে গেছি, এরকম আমাদের চিন্তা ভাবনা অবান্তর। এখন আসেন শঙ্কাটা এবং জোটের রাজনীতিটা কেন? এই যে শঙ্কাগুলো আমি বললাম, এই শঙ্কার কারণে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। নির্বাচনটা যদি ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে করেন, মানে ইউনূস সাহেব বলবো না, আমি নির্বাচন কমিশন যদি করেন, আমার ব্যক্তিগত ধারণায়, আমরা বলি না খারাপ নির্বাচন, বাংলাদেশের যেটা সবচেয়ে খারাপ নির্বাচন এটা হবে। এবং এই খারাপ নির্বাচন যদি একটা হয় এবং প্রশাসনিক দৈন্যতার কারণে, তখন যেটা হবে, যারা ক্ষমতায় যাবেন বহু প্রশ্ন আসবে। এই সংসদে যাওয়ার বৈধতা, তো গণভোটের বিষয় নিয়ে সব কিছু এমন একটা জটিল পরিস্থিতি হবে, তখন তারা যারা পাওয়ারে যাবে বা বিজয়ী হবে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তারা এখনই সন্দিহান যে তারা পাওয়ার ধরে রাখতে পারবে কিনা। সে কারণে তারা বলতেছে নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করবো। ওইটা হলো শঙ্কা। তা নাহলে আপনার ক্রাইসিস টাইমে যদি সরকার বানান, তাহলে তো আপনার 5ই আগস্টের পরে জাতীয় সরকার বানানোর কথা। আজকে 14-15 মাস পার হওয়ার পর একটা নির্বাচন করবেন, সামনে কেউ নাই, আপনি নির্বাচন করে যাবেন। এখন সেটা চাচ্ছেন। এখন আসেন জোট, এই যে নির্বাচনের সময় জোট, ওই শঙ্কা থেকে জোট কেন? আচ্ছা, এক একটা দলের তো আইডিওলজি আলাদা, ম্যানিফেস্টোই আলাদা, তা আপনি জোট বানাচ্ছেন কেন? 1 2 নম্বর, আমরা দেখছি আওয়ামী লীগ আর বিএনপির মতো শক্ত যখন 2টা প্রতিদ্বন্দ্বী দল থাকে, তখন তারা জোট।
এখন তো যারা মাঠে যে দুটো দল আছে তার ভিতরে কে বড় কে ছোট আমরা অনুমান করতে পারি, এবং তাদের পার্থক্য কতখানি পিছনের রেকর্ড মোতাবেক, সামনেরটা বলতে পারবো না, পিছনের রেকর্ড মোতাবেক পার্থক্যটা অনেকখানি। তাহলে জোটের প্রশ্ন কেন? এক। দুই, গণতন্ত্র পারমিট করে কিনা যে আমি জোট বানাইলাম, আমার মার্কা দিতে প্রতীক দিতে পারবো না এবারের আইনে, যার যার দলীয় মার্কায় নির্বাচন করবে, কিন্তু আমি তাকে জোট বানাইয়া আমি মাসুদ কামাল সাহেবরে বললাম যে ভাই আপনি নির্বাচন করেন, আমার দল আপনাকে সমর্থন করবে। এইটা কি আমি পারি? আমার দলের আদর্শ, আমার দলের আইডিওলজি, আমার দলের লোকগুলাকে বলবো মাসুদ কামালকে ভোট দিতে তলে তলে, এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যায় না জনগণের সাথে প্রতারণা করা হয়? কথা বলছেন? হ্যাঁ, ফ্লোটিং ভোটের কথা বলছেন? না, ফ্লোটিং না, ওই যে আমরা যদি জোট করি, আর ফ্লোটিং এর বিষয় তো আরেকটা জটিল বিষয়। ফ্লোটিং এর ভোট তো একটা বিরাট ব্যাপার। আওয়ামী লীগ আর বিএনপি যদি একসাথে প্রতিদ্বন্দ্বিতা করে তখন তাদের ভোটের পার্থক্য কিন্তু খুব কম, একজনের 30-32%, আর একজনের 35%। এখানে কিন্তু ফ্লোটিং ভোট যৎসামান্য কেউ মানে 10-20% তার কিন্তু গেলেই সে বিজয় লাভ করে। কিন্তু এখন যে দুইটা পার্টি এক্সিস্টিং আছে, আমরা বিশেষ করে যদি বিএনপি জামাতরে মিন করি, তাহলে কিন্তু ফ্লোটিং ভোটের সিংহভাগ লাগবে জামাতের যদি তাকে উইন করতে হয়। এখন আপনার একটা বিষয় আছে যে ফ্লোটিং ভোট কোথায় যাবে এবারের, যদি কার বাক্সে পড়বে। এখানে আমি আমার একটা বক্তব্য দিতেছি, সেটা হইলো এই, ফ্লোটিং ভোট আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? দলবিহীন ভোটগুলোকে আমরা ফ্লোটিং ভোট বলি, এক। দুই, আমি বিগত 16 বছর 12-14 বছর তিনটা নির্বাচন যদি দেখি, অর্থাৎ 14, 18 এবং 24, এই তিনটা নির্বাচন মানে রাফলি 15 বছর। তাহলে তখন যে প্রথম যে বয়স 18 বা 20 বছরের ছেলেটা, সে 35 বছর পর্যন্ত ভোট দিতে পারেনি। তার মানে 20 থেকে 35 বছরের যে জেনারেশনটা, গত 16 বছরে রাফলি 4 কোটি তৈরি হয়েছে। প্রতি বছর মানে এক একটা বছরে 20 লাখ 25 লাখ যদি হয়, তাহলে 4 কোটি এই তরুণ ভোটার হয়েছে যাদের বয়স 20 থেকে 35-এর কোটায়। তারা কিন্তু 16 বছর শুধু আওয়ামী লীগের নির্যাতনই দেখেছে, এবং আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না আজকে পর্যন্ত, কালকে যাবে কিনা সেটা ভিন্ন কথা। তাহলে তারা আওয়ামী লীগ যত নির্বাচনে নাই, থাকলে হয়তো তারা ভোট দিত না, সেটা ভিন্ন কথা। এইবার আসেন বাকি যে দুটো দল, ওই বাকি দুটো দল কিন্তু তারা 16 বছর দেখেনি, ক্ষমতায় দেখেনি, অপোজিশনে বলতে গেলে দেখেনি। কারো নিবন্ধন বাতিল, কারো ছিল দৌড়ের উপরে, কাজে তাদেরটা দেখে নাই। তাদেরকে দেখছে কিন্তু এই 15-16 মাস, 5 আগস্টের পরে এই দুইটা দলের অ্যাক্টিভিটিস দেখেছে, এবং এই দুইটা দলের অ্যাক্টিভিটিস দেখে তারা দুই গন্ধ পায় কে ফেভার করতেছে পতিত সরকারকে। সুতরাং ওই তরুণ সমাজের ওই ভোটগুলা থেকে বঞ্চিত হবে ওই দলটা, 1 নম্বর। 2 নম্বর, দলীয় ভোট। ধরেন একটা বড় মানে প্রতিষ্ঠিত দলের যে ভোট বা ভোটার, আমি যার বয়স 55 থেকে 65-র কোঠায়, ওই 1400 মারা গেছে এবং 50,000 আহত হয়েছে, এরা কিন্তু ওদের সন্তান কিংবা নাতি। সুতরাং সে যে দলেই বিলং করুক, সেই দলটাও যদি ওই দলের আকার ইঙ্গিতে ফেভার করে, তাহলে সেই ব্যক্তিও ওই দলকে ভোট থেকে বঞ্চিত। ধন্যবাদ আপনাকে।